আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নেদারল্যান্ডসকে বাংলাদেশ হারিয়ে দিয়েছে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম দুটো ম্যাচেই, এবং সেই ম্যাচটাতে একজনের ইমপ্রেসিভ পারফরমেন্স আমাদের সবার নজর কেড়েছে। প্রথম ম্যাচটা নিয়ে যেমন কথা হচ্ছিল মূলত সাইফ হাসানকে নিয়ে, যিনি একটা অলরাউন্ড পারফরমেন্স দিয়েছেন, বহুদিন পর জাতীয় দলের সুযোগ পেয়েছেন এবং পেয়েই প্রথম ম্যাচটাতে, যদিও দুর্বল প্রতিপক্ষ, তারপরও উইথ অল ডিউ রেসপেক্ট সাইফ হাসান খুবই ভালো ব্যাটিং করেছেন। যখন ব্যাট করতে নেমেছেন, যখন বোলিংয়ের সুযোগ দেওয়া হয়েছে, 1 ওভারে 2 উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ ওভারঅল তার একটা খুব ভালো পজিটিভ প্রেজেন্স আমরা কিন্তু বাংলাদেশের এই টিমটায় দেখেছি। দ্বিতীয় ম্যাচটাতেও সাইফ হাসান একই কাজই করলেন, ব্যাট হাতে সুযোগ পাননি, বোলিংয়েও সুযোগ পাননি, যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই বাজিমাত্রা করেছেন। ফিল্ডিং এফোর্টে একটা ডিরেক্ট হিটে একটা রান আউটের সুযোগ তৈরি করেছিলেন, সেটাও কিন্তু দুর্দান্ত একটা পজিটিভ ফিল্ডিং এফোর্ট ছিল, এবং তার বডি ল্যাঙ্গুয়েজই বুঝিয়ে দেয় যে তিনি আসলে খুবই উন্মুখ ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য, এবং তিনি খুবই এনজয় করছেন ব্যাপারটা। বাংলাদেশও সেটার সুফল পেয়ে যাচ্ছে। তো দুটো ম্যাচ পেরিয়ে গেছে, দ্বিতীয় ম্যাচটা নিয়ে যখন আলোচনা করছি তখন সেরা পারফর্মারদের নিয়ে একটু আলোচনা না করলেই নয়। এবং যিনি দ্বিতীয় ম্যাচটায় প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, যথারীতি একজন বোলারই হবেন, কারণ বাংলাদেশ টসে জিতে বারবার আগে ফিল্ডিং নিচ্ছে, নেদারল্যান্ডসকে কম রানে আউট করে দিচ্ছে, সেখানে কোনো না কোনো বোলার পিক ফর্মে চলে আসছেন, বা কোনো না কোনো বোলার দারুণ একটা স্ট্যাটিস্টিক্যাল রেফারেন্স নিয়ে আসছেন। প্রথম ম্যাচটা ছিলেন তাসকিন, 4টা উইকেট তুলেছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। দ্বিতীয় ম্যাচে 21 রান খরচ করে 3টা উইকেট পেয়েছেন নাসুম আহমেদ, এবং তিনি হয়েছেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। নাসুম কিন্তু প্রথম ম্যাচটায় ছিলেন না, এবং বাংলাদেশ যখন নির্বাচকরা মিলে বসে আলোচনা করছিলেন যে নেদারল্যান্ড সিরিজ এবং তারপর এশিয়া কাপ কোন স্পিনারকে দলে তারা রাখবে, সেখানে কিন্তু তানভীর ইসলাম, নাসুম আহমেদ সবাই কন্টেনশনের মধ্যে ছিলেন। সেই জায়গাটায় নাসুম আহমেদ শেষ পর্যন্ত নটটা পেয়েছেন। নাসুমের পরিসংখ্যানের দিকে যদি তাকাই, টি-20 ইন্টারন্যাশনালসের সব মিলে 37 ম্যাচ থেকে 39টা উইকেট, অনেকগুলো ম্যাচে দেখা গেছে তাকে দলে অন্তর্ভুক্ত করার পরও বাংলাদেশে যে খেলাগুলো হয়নি, দেশের বাইরে যে খেলাগুলো হয়েছে মিলি, সেখানে দেখা গিয়েছে তিনি পুরো 4 ওভারের কোটাটাও পূরণ করতে পারেননি। কারণ তাকে সেই সময় নতুন বলে বল করতে দেওয়া হয়েছিল, 1-2 ওভারে যদি এক্সপেন্সিভ হয়ে যান তারপর কিন্তু তাকে আর বোলিংয়ে নিয়ে আসা হয়নি। এবং নাসুমের ব্যাটিংটাকেও বাংলাদেশ খুব একটা বেশি ব্যবহার করেনি, একদম লেট অফ ডাউন দ্য অর্ডার তিনি যখন ব্যাট করতে নামেন মাঝে মধ্যে কিছু রান করেছেন, মাঝে মধ্যে পারেননি, তবে সেটা তার মূল দায়িত্ব না। মূল দায়িত্ব হচ্ছে লেফট আর্ম অর্থোডক্স স্পিন বোলিং। বাংলাদেশ ঐতিহাসিকভাবেই বাহাতি স্পিনারদের স্বর্গরাজ্য বলা চলে। সেই এনামুল হক মনির যুগ থেকে শুরু করে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক রাজ, সর্বকালের সেরা বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান, বাহাতি অনেকগুলো অর্থোডক্স স্পিনার আমরা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে ভালো করতে দেখেছি। তাইজুল ইসলাম টেস্ট ক্রিকেটে কাঁপাচ্ছেন এই মুহূর্তে। তবে বাংলাদেশ হঠাৎ করে যেন মনে হলো সেই জায়গা থেকে খানিকটা অন্যদিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের পেসাররা এই মুহূর্তে দলের মূল চালিকা শক্তি হচ্ছেন, এবং স্পিন ডিপার্টমেন্টে দেখছি আমরা বেশ কিছু ভ্যারিয়েশন আছে। বাহাতি স্পিনের পাশাপাশি আপনি ডানহাতি লেগ স্পিন পাচ্ছেন, ডানহাতি অফ স্পিন পাচ্ছেন। আলিসাল ইসলাম যদিও এখনো ন্যাশনাল টিমে ঢোকেননি, তবে মিস্ট্রি স্পিনারদের খোঁজও কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে করে খুঁজে পাচ্ছে। তবে দিন শেষে আমাদের যে রুটটা রয়েছে, আমাদের যে গোড়াটা রয়েছে, যেটা আমাদের ভিত্তি মূলত বাহাতি অর্থোডক্স স্পিন, সেই ক্যাটাগরিতে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে হোয়াইট বলের সেরা চয়েস নাসুম আহমেদই হবেন। রাকিবুল হাসান রয়েছেন, তিনিও পাইপলাইনে আছেন, তানভীর ইসলাম খুবই ভালো করছেন। এই দুজনকেও আমরা কিন্তু এই ক্যাটাগরিতে রাখতে পারি। তবে বাকিদের তুলনায় নাসুমের এক্সপিরিয়েন্স বেশি। টি-20 ইন্টারন্যাশনালস খেলা শুরু করেছেন 2021 সাল থেকে, 21 থেকে 23 এই 2 বছরের মধ্যে অনেক বেশি ম্যাচেস খেলার সুযোগ পেয়েছেন নাসুম। তারপর 2 বছরের গ্যাপ দিয়ে 2025-এ আবারও টি-20 ইন্টারন্যাশনালসে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। অর্থাৎ 2 বছর ধরে নিয়মিত পরিশ্রম করে গেছেন, ডোমেস্টিকে পারফর্ম করে গেছেন, তারপর সেই পুরস্কারটা নাসুম পেয়েছেন। ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে সুযোগ পাওয়ার পর এখন কিন্তু আস্তে আস্তে করে তিনি মূল একাদশেও জায়গা পাচ্ছেন, তবে ব্যাকআপ বোলার হিসেবে। আমরা বিগত কয়েকটা সিরিজের কথা যদি চিন্তা করি, নাসুমকে কিন্তু একটা করে ম্যাচ দেওয়া হয়, 3 ম্যাচের সিরিজ হলে একটা করে ম্যাচ তিনি পান, এবং তিনি কিন্তু সেটাকে কাজে লাগিয়েছেন। পাকিস্তানের এগেনস্টে কাজে লাগিয়েছেন, বাংলাদেশ যখন নেদারল্যান্ডসকে খেলছে তখনও দ্বিতীয় ম্যাচে যখনই সুযোগটা পেলেন কাজে লাগালেন। রিসেন্ট যেই 7টা-8টা ম্যাচ আমরা দেখবো 2023 থেকে শুরু করে এখনো পর্যন্ত নাসুম আহমেদের টি-20 ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে, ওই আয়ারল্যান্ড সিরিজে চট্টগ্রামে বেদম মার খাওয়ার পর তারপর কিন্তু দারুণভাবে নাসুম ফিরে এসেছেন। ঘরের মাটিতে নাসুম বেশ এফেক্টিভ, যেখানে উইকেট একটুখানি স্টিকি থাকে সে জায়গায় নাসুম খুবই এফেক্টিভ, এবং তিনিও নতুন বলে বল করতে পারেন, সেটা গতকাল নেদারল্যান্ডসের এগেনস্টে তো দেখিয়ে দিয়েছেন। একটা ইন্টারভিউ দিয়েছিলেন নাসুম আহমেদ বেশ কয়েক বছর আগে, এবং সেখানে তিনি বলেছিলেন যে যেই ব্যাটার যত বেশি তাকে মারতে আসেন তত তিনি ব্যাপারটা এনজয় করেন বা চ্যালেঞ্জটা এনজয় করেন। ওই ধরনের ব্যাটারদের এগেনস্টে বল করতে নাকি তার বেশি মজা লাগে, ভয় লাগে না, মজা লাগে বেশি। এইটা একটু রিস্কি হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় নাসুম সেই মজা লাগার ব্যাপারটা কাজে লাগাতে গিয়ে শেষ পর্যন্ত বেদম মার খেয়ে যান পাওয়ার প্লের ভিতরে, এবং সে কারণে হয়তো নাসুমের উপর অনেক সময় অনেকে ভরসা করতে পারেন না ক্যাপ্টেনরা। তবে রিসেন্ট সময় নাসুম সেখানেও উন্নতি এনেছেন, বিপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যদিও সেটা 50 ওভার ফরম্যাট, সেখানেও নাসুমের পারফরমেন্স বলে ব্যাটে মোহামেডানের হয়ে দুর্দান্ত ছিল। তো
তো সব কিছু মিলিয়ে এখন একটা ভালো সময় যাচ্ছে এবং খুব একটা গ্ল্যামারাস ব্যক্তিত্ব নন নাসুম আহমেদ, সিলেটি, এবং তিনি লাইমলাইট থেকে একটু দূরেই থাকতে চান, খুব একটা বেশি ইন্টারভিউজ দেন না, খুব একটা বেশি কথা বলেন না, চুপচাপ নিজের কাজটা করে যান। এবং সে কারণেই হয়তো নাসুম যখন ভালো পারফর্ম করে ফেলেন তাকে নিয়ে হয়তো উচ্ছ্বসিত কোনো ভিডিওস বা অতিরঞ্জিত কোনো প্রশংসা কেউ করতে আসেন না, খুব একটা হাইপ ট্রেনে তিনি চড়াতে পারেন না, চুপচাপ নিজের কাজটা করে যেতে থাকেন এবং এই মুহূর্তে খুব ভালো করছেন। নাসুমের কথাটা কেন আলাদা করে বলছি, সেটা গতকাল নেদারল্যান্ডসের এগেনস্টে তার পারফরমেন্সের জন্য না। তিনি কিন্তু 2021 সালে যখন বাংলাদেশ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিল টি-20 সিরিজে ঘরের মাটিতে মিরপুরে সেই ধান খেতে, তখন কিন্তু নাসুমই দলের সবচেয়ে বেস্ট বোলার ছিলেন। তাকে আনপ্লেয়েবল মনে হচ্ছিল, খেলতেই পারছিল না কেউ তাকে। সো ওই ধরনের উইকেট তৈরি হোক, নাসুম সেখানে সফল হোক, সেইগুলোকে আমরা আসলে চাই না। আমরা চাই একটা প্রপার স্পোর্টিং উইকেটের মধ্যেও নাসুম যেন বাংলাদেশকে এই বাহাতি স্পিন দিয়েই বেশ ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। নাসুম আহমেদকে বাংলাদেশের প্রয়োজন, কেন প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ভিডিওটা শেষ করতে পারি। বাংলাদেশ নেদারল্যান্ড সিরিজের পর যাবে এশিয়া কাপে এবং সেই এশিয়া কাপে যখন যাচ্ছে তখন কিন্তু গ্রুপ পর্বে হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে ফেস করতে হবে। হংকংকে আমরা একটু পাশে সরিয়ে রাখতে পারি, কারণ হংকংয়ের এগেনস্টে বাংলাদেশ জিতবে বা আফগানিস্তান শ্রীলঙ্কা জিতবে সেটা আমরা ধরে নিতে পারি যে এরকমই কিছু হওয়ার কথা, যদিও টি-20 ক্রিকেটে কিছু ধরা যায় না। তারপরও হংকং এই 4 দলের মধ্যে সবচেয়ে দুর্বল এবং মূলত গ্রুপ অফ ডেথ বলে যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানের থেকে মাত্র 2টো দল সুপার 4-এ যাবে। বাংলাদেশকে পরবর্তী রাউন্ডে যেতে হলে ডেফিনেটলি গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে পাশ কাটিয়েই যেতে হবে। সো এই দুটো ম্যাচের উপর কিন্তু বাংলাদেশের এবারের এশিয়া কাপ ক্যাম্পেইনের অনেক কিছু নির্ভর করছে। নাসুমকে কেন লাগবে, ফিরে আসে আবারও সেই প্রসঙ্গে। আফগানিস্তানের টপ 6 ব্যাটিং লাইন আপ দেখেছেন? রিসেন্টলি তারা কিন্তু ত্রিদেশীয় সিরিজটা খেলছে পাকিস্তান এবং ইউএই এর এগেনস্টে, এবং সেই ত্রিদেশীয় সিরিজে আপনি আফগানিস্তানের ব্যাটিং লাইন আপটা একটু দেখেন, অন স্ক্রিন আছে দেখেন। সেখানে দেখবেন যে সেদিকুল্লাহ আতাল বাদ দিলে টানা ডানহাতি ব্যাটার। সুতরাং বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। এতজন ডানহাতি ব্যাটার যখন রয়েছেন আফগানিস্তানের টপ 2 মিডল, লোয়ার মিডল অর্ডার ব্যাটিংয়ে, সেখানে আমার কাছে অন্তত মনে হয় একজন বাহাতি অর্থোডক্স স্পিনার তাদের বিরুদ্ধে রাখা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। এবং নাসুমকে সেই ম্যাচটাতে ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট একটা রোল হয়তো প্লে করতে হবে। এমনও হতে পারে শেখ মেহেদির জায়গায় তাকে প্রেফার করা হতে পারে এই আফগানিস্তানের ম্যাচের জন্য। সুতরাং এই যে অপোনেন্ট টার্গেট করে একটা স্কোয়াড তৈরি করা, সব ধরনের অপশন আপনার স্কোয়াডের মধ্যে রাখা, সেখানে কিন্তু নাসুম খুব ইম্পর্টেন্ট একটা রোল এই মুহূর্তে প্লে করছেন বাংলাদেশের জন্য। কারণ আমার কাছে অন্তত মনে হচ্ছে আফগানিস্তানের সঙ্গে তাকে ডেফিনেটলি নামানো হবে বাংলাদেশের স্পেশালিস্ট লেফট আর্ম স্পিনার হিসাবে, এবং সেইখানে তিনি যেন ভালো করেন সেই প্ল্যাটফর্মটা তাকে কিন্তু বাংলাদেশ তৈরি করে দিচ্ছে। নেদারল্যান্ডসের এগেনস্টে যথেষ্ট পরিমাণ সুযোগ যদি তাকে আরও দেওয়া হয়, আমার মনে হয় আরও আত্মবিশ্বাসী হয়ে তিনি যেতে পারবেন এশিয়া কাপটা, এবং এশিয়া কাপে গিয়ে বাংলাদেশের জন্য বেশ ভালো কিছু পারফরমেন্স তিনি তুলে নিয়ে আসতে পারবেন। পরিশেষে এতটুকুই বলবো যে বাংলাদেশ নেদারল্যান্ডসের এগেনস্টে প্রিপারেশনটা নিচ্ছে, ফ্রিঞ্জ প্লেয়ারদের নিয়ে আমাদের বেশি আলোচনা করা উচিত। নাসুম আহমেদ গতকাল ভালো করেছেন, ভেরি হ্যাপি ফর হিম। তৃতীয় ম্যাচে যেন অন্য যারা রয়েছেন দলের বাইরে তারা যেন খেলার সুযোগটা পান, ইমপ্রেস করার সুযোগটা পান, আমরাও যেন বোঝার একটা সুযোগ পাই যে এই প্লেয়াররা যে স্কোয়াডের হয়ে যাচ্ছেন, বিপদের সময় তারা নামলে তারা আসলেই কি কিছু করতে পারবেন কিনা। নাসুমকে নিয়ে আপনাদের কি মতামত? এই মুহূর্তে বাংলাদেশি বাহাতি স্পিনারদের আকালের সময়ে নাসুমই কি মন্দের ভালো, নাকি নাসুম আসলেই সেই কোয়ালিটির বোলার, যথেষ্ট পরিমাণে সুযোগটা খালি তিনি পাচ্ছেন না অন্যান্যদের ভিড়ে? জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।